21 মার্চ 2025 তারিখে লখনউয়ের মনোজ এবং রোহিত তারা দুই বন্ধু রাত 8টার সময় তাদের পরিবারকে জানিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন যে তারা এক বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন এবং 1.5-2 ঘন্টার মধ্যে তারা আবার বাড়িতে ফিরে আসবেন। তারপর আস্তে আস্তে রাত 10টা বেজে গেল, কিন্তু তারা বাড়িতে ফিরে আসেনি। যখন তাদের পরিবারের লোকেরা বাড়িতে আসার জন্য তাদের ফোন করলো, তখন তারা দেখতে পেল তাদের মোবাইল ফোন বন্ধ। তাদেরকে নিয়ে বাড়ির সবাই চিন্তিত ছিল। তখন রাত 10টার দিকে তাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি সেতুর উপর দিয়ে একটা লোক যাচ্ছিল। সে দেখলো দুইটি ছেলে রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছে, পুরা রাস্তা রক্তে ভেসেছিল। এইটা বোঝা যাচ্ছিল যে কেউ এই দুইটা ছেলেকে নির্মমভাবে মারধর করেছে। গ্রামবাসীরা যখন কাছে গিয়ে দেখলো, তখন তারা চিনতে পারলো এই দুইটা ছেলে আর কেউ নয়, তারা হচ্ছে মনোজ এবং রোহিত। তারা মাত্র 2 ঘন্টা আগে তাদের বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। মনোজ ও রোহিতের পরিবার ঘটনাস্থলে এসে দেখে তারা আর বেঁচে নেই। কেউ নিকটতম থানায় ফোন করে। কিছুক্ষণ পর পুলিশ আসে। প্রাথমিক তদন্তে জানা যায় যে কেউ মনোজ এবং রোহিতকে নির্মমভাবে হত্যা করেছে। পুলিশ মনে করেছিল যে এটি একটি পুরনো শত্রুতা হতে পারে। এটা সম্ভবত তাদের পরিবারের সাথে কারো শত্রুতা ছিল, যার ফলে এই দুই ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, যখন এই হত্যার সত্যতা প্রকাশ পেল, তখন এমন একটি ঘটনা বেরিয়ে এলো যা কেউ কোনোদিন আশাও করেনি। তাহলে মনোজ ও রোহিতের নৃশংস হত্যার পিছনে কিসের ষড়যন্ত্র ছিল? কে তাদের হত্যা করেছে এবং কেন হত্যা করেছে? পুরা ঘটনাটা বলবো। এর আগে বলে রাখি, এটা আমার 100 দিনে 100টা গল্প বলার চ্যালেঞ্জের মধ্যে 14 নম্বর গল্প। চ্যানেলের বাকি গল্পের ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রাথমিক তদন্তে পুলিশ দুইটি দিক বিবেচনা করেছিল। প্রথম দৃষ্টিকোণটি ছিল, হয়তোবা এই দুইজন রাস্তায় হাঁটছিল, হয়তো কারোর সাথে ঝগড়া হয়ে যায় এবং এর ফলে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আরেকটি দিক হলো, পুরনো শত্রুতার কারণে কেউ তাদের দুজনকেই পরিকল্পনা করে হত্যা করে থাকতে পারে। পুলিশ যখন তদন্ত করে, তখন মনোজের বাইকটি কিছু দূরে দাঁড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল, তবে তাদের মোবাইল ফোন সেখানে পাওয়া যায়নি। মনোজ একজন ITI কলেজের ছাত্র ছিলেন। তার বন্ধু রোহিত সম্প্রতি রেলওয়ে টেকনিশিয়ান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এর অর্থ হলো তিনি খুব শীঘ্রই রেলওয়ে ট্রেন সার্ভিসে চাকরিতে যোগ দিতে চলেছিলেন। পুলিশ এখন দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং এই ঘটনার তদন্ত শুরু করে দেয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর দেখা যায় যে মনোজকে ধারালো অস্ত্র দিয়ে 22 থেকে 23 বার আঘাত করা হয়েছিল আর রোহিতকে 4 থেকে 5 বার। এইটা দেখে মনে হচ্ছিল হত্যাকারীরা কেবল মনোজকে হত্যা করতে এসেছিল, কিন্তু রোহিত মনোজের সাথে থাকায় তারা তাকে হত্যা করতে বাধ্য হয়েছিল। পুলিশ মামলা তদন্ত শুরু করে। প্রথমে তারা মনোজ এবং রোহিতের গ্রামের লোকেদের সাথে কথা বলে। তারা মনোজ এবং রোহিতের মোবাইল ফোনের CDR অর্থাৎ কল ডেটা রেকর্ড পরীক্ষা করে। পুলিশ রোহিতের নম্বরের সাথে সম্পর্কিত কিছুই খুঁজে পায় না, তবে মনোজের CDR-এ তারা এমন কিছু খুঁজে পায় যা মামলার পুরা দিক পরিবর্তন করতে পারে। পুলিশ আবিষ্কার করে যে মনোজ তার মোবাইল ফোনে 2টি সিম কার্ড ব্যবহার করছিল। একটি সিম কার্ড তার ID কার্ড দিয়ে নেওয়া হয়েছিল। এই সিমটা দিয়ে সে তার বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সাথে কথা বলতো, আর মোবাইলের দ্বিতীয় সিমটা তার একটা জাল ID দিয়ে সংগ্রহ করা হয়েছিল। এই সিম কার্ড থেকে সে কেবলমাত্র একটা নাম্বারের সাথেই কথা বলতো। নিঃসন্দেহে তার এমন কারোর সাথে সম্পর্ক ছিল যা সে লুকিয়ে রাখতে চেয়েছিল। গ্রামবাসীদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে যে মনোজ লেখাপড়ার সময় থেকে অর্থাৎ স্কুল লাইফ থেকে একজন বান্ধবী ছিল, যাকে সে গভীরভাবে ভালোবাসতো এবং তাকে সে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু মনোজ যেহেতু বেকার ছিল, তাই মেয়ের পরিবার পাশের গ্রামেরই একটা ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেয়। ছেলেটি উত্তরপ্রদেশ পুলিশে চাকরি করত। এখন মনোজ তার জাল সিম দিয়ে যে নাম্বারে কল করে কথা বলতো, পুলিশ ওইটার মালিককে খুঁজে বের করতে থাকে। তারপর মনোজ তার জাল সিম দিয়ে যেই নাম্বারে কল করত, পুলিশ ওইটার মালিক খুঁজে বের করে, আর ওইটা ছিল তার বান্ধবী অঙ্কিতার মোবাইল নাম্বার। এর অর্থ হলো মনোজের মৃত্যুর সাথে তার বান্ধবী অঙ্কিতারও কোনো না কোনোভাবে সম্পর্ক রয়েছে। তারপর কোনো রকম দেরি না করে পুলিশ অঙ্কিতার শ্বশুরবাড়িতে গিয়ে পৌঁছায়। পুলিশ অঙ্কিতাকে কিছু প্রশ্ন করলে তার মুখের রং বদলে যায়। এখন পুলিশের সন্দেহ তার উপরে আসে, কারণ মনোজ এবং রোহিতকে যেদিন খুন করা হয়েছিল, সেদিন অঙ্কিতা একটি জাল IDর সিম কার্ড দিয়ে মনোজকে 35 বার কল করেছিল। পুলিশ যখন অঙ্কিতাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল, তখন সে স্পষ্টভাবে অস্বীকার করে বলেছিল যে সে কখনো মনোজকে এমন কোনো কল করেনি। যদিও পুলিশের সন্দেহ অঙ্কিতার দিকে ছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না।
এরপরে পুলিশ অঙ্কিতার স্বামী মহেন্দ্র কুমারের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়, যিনি ইউপি পুলিশের কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন, এবং তাকে ডিউটি থেকে বাড়িতে ডেকে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শুরু হলে মামলা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য উঠে আসে। প্রথমে পুলিশ লক্ষ্য করে যে তার হাতে ব্যান্ডেজ করা ছিল। পুলিশ তাকে জিজ্ঞাসা করে, তোমার হাতে কি হয়েছে? সে বলে যে সে কিছুদিন আগে আঘাত পেয়েছিল, কিন্তু এই ক্ষতটি খুবই তাজা ছিল, মনে হচ্ছিল কিছু সময় আগেই এই আঘাতটা পেয়েছে। এখন পুলিশ মহেন্দ্র কুমারকেও সন্দেহ করতে থাকে। পুলিশ যখন অঙ্কিতার মোবাইল পরীক্ষা করে, তখন তারা একটি সিম কার্ড খুঁজে পায়, যা একটি জাল আইডি ব্যবহার করে নেওয়া হয়েছিল। মনোজের সাথে যোগাযোগ করার জন্য সে এই সিম কার্ডটি ব্যবহার করেছিল। দ্বিতীয়ত, অঙ্কিতার স্বামী মহেন্দ্র কুমার তার হাতের আঘাত সম্পর্কে পুলিশকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে আসে। তারপর মারধর করার পর যখন তাদের কঠোরভাবে জিজ্ঞাসা করা হয়, তখন তারা এর পিছনের ঘটনা বলতে শুরু করে। প্রথমে অঙ্কিতা এবং তারপর মহেন্দ্র পুলিশকে সবকিছু খুলে বলে। মহেন্দ্র কুমার পুলিশকে জানায় যে তার স্ত্রী অঙ্কিতা মনোজের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মনোজ বেকার থাকায় তারা দুজন বিয়ে করতে পারেনি। তারপর অঙ্কিতার পরিবার মহেন্দ্রের সাথে তার বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরে মহেন্দ্র কুমার লক্ষ্য করেন যে তার স্ত্রীর ফোন দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকে। যখনই তিনি তার স্ত্রীকে ফোন করেন, তার মোবাইল ফোন সর্বদাই ব্যস্ত থাকে। তিনি তার স্ত্রীকে সন্দেহ করেন এবং তাকে জিজ্ঞাসা করেন, তুমি কোথায় ব্যস্ত থাকো? সে বলে সে তার মা বাবার সাথে কথা বলছে। কিন্তু তারপরেও মহেন্দ্র কুমার তার স্ত্রী অঙ্কিতার প্রতি সন্দেহ করতে থাকেন, এবং যেহেতু তিনি পুলিশে কর্মরত, তাই তার স্ত্রীর মোবাইল নম্বরের ডাটা খুঁজে বের করতে তার খুব বেশি সমস্যা হয়নি। সেখান থেকে তিনি জানতে পারেন যে অঙ্কিতা মনোজ নামে একজন ব্যক্তির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন। এইসব জানার পর মহেন্দ্র তার স্ত্রী অঙ্কিতাকে বলেন যে তাকে তার স্বামী এবং তার প্রেমিকের মধ্যে একজনকে বেছে নিতে হবে। যদি সে তার প্রেমিককে বেছে নেয়, তবে সে তার সাথে যেতে পারে, আমি তাকে তালাক দেব। কিন্তু যদি সে আমাকে বেছে নেয়, তবে তাকে তার প্রেমিককে ছেড়ে যেতে হবে। অঙ্কিতা তখন বলেন যে সে তার স্বামী মহেন্দ্র কুমারকে বেছে নেয় এবং তার প্রাক্তন প্রেমিকের সাথে আর কখনো কোনো দিন কথা বলবে না। কিন্তু এরকমটা হয়নি। মহেন্দ্র কুমার লক্ষ্য করেন যে তার স্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তিনি এখনো মনোজের সাথে কথা বলছেন। সে তার সাথে দেখা করতে যায় এবং তাদের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি হয়। এভাবে সময় কেটে যায়। কিছুদিন পর মহেন্দ্র কুমার জানতে পারে যে তার স্ত্রী অঙ্কিতা গর্ভবতী, কিন্তু এটি তার জন্য আনন্দের ছিল না, কারণ মহেন্দ্র কুমার বিশ্বাস করতেন যে তার স্ত্রী অঙ্কিতার গর্ভে বেড়ে ওঠা শিশুটি মনোজ লুধির। এরপরে মহেন্দ্র কুমার আবার অঙ্কিতাকে বলেন যে এবার তাকে তার স্বামী এবং প্রেমিকের মধ্যে একজনকে বেছে নিতে হবে। অঙ্কিতা তখন আবার উত্তর দেয় যে সে তার স্বামী অর্থাৎ মহেন্দ্রকে বেছে নিয়েছে। মহেন্দ্র তাকে বলে যে যদি সে তাকে বেছে নেয়, তাহলে মনোজকে হত্যা করতে সে মহেন্দ্রকে সাহায্য করতে হবে, কারণ যতদিন সে বেঁচে থাকবে আমরা কখনোই সুখে শান্তিতে থাকতে পারবো না। আর এই কারণেই মহেন্দ্র কুমার তার স্ত্রী অঙ্কিতাকে নিয়ে একটা পরিকল্পনা করে। প্রথমে সে দুইটা সিম কার্ড কিনে, প্রতিটাতে একটা জাল আইডি ব্যবহার করে। সে তার স্ত্রী অঙ্কিতাকে একটি এবং অন্যটি মনোজকে তার স্ত্রীর মাধ্যমে দেয়, যাতে পরে তদন্তের সময় তারা ধরা না পড়ে। এখন অঙ্কিতা এই জাল সিম কার্ড ব্যবহার করে মনোজের সাথে কথা বলতো। তারপর 2025 সালের 21শে মার্চ এই পুরা ঘটনাটি তার স্বামী মহেন্দ্র কুমার ঘটায়। সে তার স্ত্রী অঙ্কিতাকে দিয়ে বলায় যে মনোজ যাতে তার সাথে কালভার্টে এসে দেখা করে, আর অন্যদিকে মহেন্দ্র কুমার তার বন্ধুদের সাথে সেখানে প্রস্তুত থাকবে। মহেন্দ্র কুমার তার কিছু বন্ধুর সাথে এই পুরো পরিকল্পনাটি তৈরি করেছিল। অঙ্কিতা 2025 সালের 21শে মার্চ রাত্রে মনোজকে তার সাথে দেখা করতে ডেকে আনেন। একা যাওয়ার পরিবর্তে মনোজ তার বন্ধু রোহিতকে সাথে নিয়ে যায়। তারপর তারা কালভার্টে যায় এবং অঙ্কিতার সাথে দেখা করে। মনোজ এবং রোহিত চলে যেতে শুরু করার সাথে সাথেই মহেন্দ্র কুমার তার 3 বন্ধুকে নিয়ে আসে এবং মনোজকে প্রায় 22 বার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর সে রোহিতকে আক্রমণ করে। যদিও সে দাবি করেছিল যে সে রোহিতকে হত্যা করতে চায়নি, সে এটাও বলেছিল যে যদি রোহিতকে জীবিত রেখে যেত তাহলে তাদের সমস্ত ঘটনা ফাঁস হয়ে যেত। এই কারণে তারা রোহিতকেও হত্যা করতে বাধ্য হয়েছিল। পুলিশ অঙ্কিতা এবং তার স্বামী মহেন্দ্র কুমারকে গ্রেফতার করে এবং সমস্ত প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে তাদেরকে আদালতে হাজির করে। বর্তমানে তারা পুলিশের রিমান্ডে কারাগারে আছে।